আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু এডুজিনিয়াস একাডেমি। তোমাদের এসএসসি বায়োলজি ফুল কোর্সে স্বাগত। আমরা গত ক্লাসে বায়োলজি প্রথম অধ্যায়ের ক্লাস নিয়েছি। ফার্স্ট পার্ট ছিল, আজকে সেকেন্ড পার্ট। তোমাদেরকে আমি ভাইয়া বলতেছি তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। ফুল বায়োলজি কোর্স আমরা সম্পন্ন করব এবং তোমাদের প্রশ্ন থাকবে, জব থাকবে, আমরা সব ক্লিয়ার করব। আজকে আমরা মনোরমার 5টি রাজ্য সম্পর্কে জানবো। সরি, আমরা জীবের যে 5টি রাজ্য আর এস সুইটেকার ভাগ করেছিল, আমরা সেই 5টি রাজ্য সম্পর্কে জানবো। মনোরা, পুলিশটা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেল। তো ভাইয়া, যারা লাস্ট ক্লাসটা করো নাই, লাস্ট ক্লাসটা করে নিবা। এখন আমরা এই 5টি রাজ্য সম্পর্কে এমন ভাবে জানবো, তুমি ভাইয়া দেখবা এই জিনিসগুলো ভুলে যাবা না। মৃত্যুর আগ মুহূর্তে এই ভাইয়ার ক্লাসটা মাথায় আসবে। ও ভাইয়া তো মনোরা পড়িয়েছিল, এই তথ্যগুলো বলেছিল, মাথায় সেগুলো সব আসবে। নতুন চ্যানেল, নতুন টিচার, তোমরা মনে মনে ভাবতে পারো ভাইয়া কেমন পড়াবে। তোমরা এই ক্লাসটা করে দেখো, তারপর বুঝতে পারবে ভাইয়া কেমন পড়ায়। তাহলে চলো আমরা এই এই 5টি রাজ্য, জীবজগতের 5টি রাজ্য সম্পর্কে একটু জানি। তো আর এস হুইটেকার মার্গুলিস পর্যন্ত আমরা পড়েছিলাম। চলো আমরা মার্গুলিসের সেই জিনিসটা একটু দেখি। মার্গুলিস কি করেছিল? জীবকে, আমি লিখে লিখে পড়াচ্ছি, সবকিছু ভেঙে ভেঙে পড়াবো। জীবকে মার্গুলিস কি করেছিল? সে 2টি সুপার কিংডম ভাগ করছিল। ভাইয়া মনে আছে তোমাদের? লাস্ট ক্লাসে পড়িয়েছি, যারা লাস্ট ক্লাস করো নাই তোমরা লাস্ট ক্লাসে করে আসবা। এটা আমার একটা অনুরোধ রইল। সো দেখো, উনি 2টি কি সুপার কিংডম ভাগ করেছিলেন। এটা হচ্ছে সুপার কিংডম 1, আর এটা হচ্ছে সুপার কিংডম 2। দেখো ভাইয়া, এখন ওই পুরো জীব জগৎকে, মার্গুলিস পুরো জীব জগৎকে কত সালে ভাগ করেছিল? আমাদের স্বাধীনতা 3 বছর পরে, 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস উনি কি করেছিল? 1974 সালে পুরো জীব জগৎকে 2 ভাগে ভাগ করেছিলেন কোষের উপর ভিত্তি করে। কারণ আমরা সবাই তো জানি আমরা জীবকোষ দিয়ে তৈরি। এমন 2 ধরনের কোষ রয়েছে, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। যারা লাস্ট ক্লাস করো নাই, আমি আবার বলছি, তোমরা লাস্ট ক্লাসটা দেখে এই ক্লাসটা করবা। আর যে লাস্ট ক্লাসটা নাও দেখো, তাও অসুবিধা নেই, আমি জিনিসগুলোকে ভেঙে ভেঙেই পড়াবো, তোমরা বুঝতে পারবে জিনিসটা। তো এখন তাহলে তিনি আদি কোষ এবং প্রকৃত কোষের উপর ভিত্তি করে তিনি সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এ ভাগ করে। তবে সুপার কিংডম 1 এ যারা, এরা হচ্ছে আদি কোষ, আর সুপার কিংডম 2 এ যারা রয়েছে এরা হচ্ছে প্রকৃত কোষ। অর্থাৎ একটা হচ্ছে প্রোক্যারিওটা আর হচ্ছে ইউক্যারিওটা। অর্থাৎ এদের 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 যে কোষের এদের জেনেটিক ম্যাটেরিয়াল গুলো, এগুলো হচ্ছে কোনো আবরণী দ্বারা, মেমব্রেন দ্বারা আবদ্ধ নয়। আর প্রকৃত কোষ বা প্রোক্যারিওটা যারা রয়েছে, সুকেন্দ্রিক কোষ, এদের যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলা কিন্তু কি, সেগুলা কিন্তু এই নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা, অর্থাৎ এদের নিউক্লিয়াস রয়েছে, এদের নিউক্লিয়াস নাই। দ্যাটস ইট। তো এখন এই সুপার কিংডম একে একটি মাত্র রাজ্য, অর্থাৎ এই দুইটা সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2, এই দুইটাতে টোটাল 5টা রাজ্য রয়েছে। এর মধ্যে সুপার কিংডম 1 বা আদিকোষী শুধুমাত্র একটি রাজ্য, সেটা হচ্ছে মনেরা, তো দেখো, সেটা হচ্ছে মনেরা সুপার কিংডম 1। আর সুপার কিংডম 2 যেটা রয়েছে, এখানে ভাইয়া টোটাল 4টা কিংডম রয়েছে। তোমরা লাস্ট ক্লাসে নিশ্চয়ই দেখেছো, কয়টা কিংডম বলেছি আমি? 4টা কিংডম রয়েছে। একটু খেয়াল করো। তোদের মনে আছে মনোরা এরপর কি ছিল বলতো? প্রোটিস্টা। হ্যাঁ, প্রোটিস্টা। প্রোটিস্টার পরে কি বলতো? মনোরা, প্রোটিস্টা, তারপর কি? ফানজাই। ভেরি গুড। এরপরে প্লান্টি। এরপর কি বলতো? এনিমেলিয়া। গুড।
এই টোটাল 5টি রাজ্য আমাদের, মনারা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টি রাজ্য প্রথমে ভাগ করেছিল কেমন আছে আরএস সুইটাকার। এরপরে মার্গুলিস কি করেছিলেন, উনি জাস্ট সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 দুইটা ভাগে ভাগ করেন। আরেকটা হচ্ছে বিষয়, এই এই যে প্রোটিস্টা রাজ্য, এটাকে আবার 2004 সালে, এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে, টমাস ক্যাভলিয়ার স্মিথ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর ছিলেন। এই প্রোটিস্টাকে আবার উনি কি করেছিলেন, ওটাকে প্রোটিস্টাকে ভেঙে উনি আবার দুইটা কি করেছিলেন, উনি নতুন দুইটা কিংডম দিয়েছিলেন এই প্রোটিস্টাকে ভেঙে। ভাই এগুলো কি কি আমরা একটু দেখি, একটু জেনে নিই। অর্থাৎ একটা হচ্ছে প্রোটোজোয়া, আর হচ্ছে কুমিস্টা, অর্থাৎ এই দেখো এখন তাহলে টমাস ক্যাভলিয়ার স্মিথের মতে 2004 সালে উনি কি করেছিলেন, প্রোটিস্টাকে ভেঙে প্রোটোজোয়া এবং কুমিস্টা দুইটা নতুন কিংডমে ভাগ করেছিলেন। এখন ওনার মতে এটা কথা শেয়ার করেছিলেন, বলছিলাম তোমাদেরকে যে 2004 সালে, 2004 সালে টমাস টমাস ক্যাভলিয়ার স্মিথ, ওকে স্মিথ, ইনি 2004 সালে এই প্রোটিস্টাকে ভেঙে উনি প্রোটোজোয়া এবং ক্রুমিস্টা দুটো নতুন কিংডমে ভাগ করেছে। তোমরা উপরের ক্লাসে এই জিনিসগুলো জানবা। তাহলে টমাস ক্যাভলিয়ার স্মিথের মতে তোমার কয়টা কিংডম পাচ্ছি আমরা বলতো, আমরা পাচ্ছি মনেরা, উনি মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্যে ভাগ করেছিলেন, উনি পরে মনেরা নাম চেঞ্জ করে উনি ব্যাকটেরিয়া দিয়েছিলেন, অর্থাৎ মনেরা, তারপর হচ্ছে প্রোটোজোয়া, ক্রুমিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া 6টা ভাগ হয়ে যাচ্ছে এখন জিনিসটা। হ্যাঁ, এই অ্যাপ্রোচটা নিয়ে বিতর্ক আছে, তবে আমরা মূলত মনোরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এই 5টি রাজ্য সম্পর্কে জানবো। তো এই 5টি রাজ্য সম্পর্কে জানতে আমাদের একটু বেসিক জানতে হবে, চলো আমরা সেই বেসিকটা একটু করে দেখি। আমি তোমাদেরকে বলি ভাইয়া, তোমরা বেসিক সহকারে জানো, জিনিসটা দীর্ঘদিন মনে থাকবে। বায়োলজি পড়াচ্ছ, পুরো জিনিসটা পরীক্ষার আগে সব ভুলে গিয়েছো, এমন হওয়া যাবে না। তোমরা ভাইয়ের ক্লাস করো, একেবারে বায়োলজির কনসেপ্ট গুলো রক্তে রক্তে মিশে যাবে, রক্তে রক্তে মিশে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এখন এই 5টি রাজ্য সম্পর্কে জানতে আমরা কিছু কমন সেন্স কাটাবো ভাইয়া, কমন সেন্স কাটাবো। কি দেখো, আমি বলছিলাম তোমাদেরকে আমাদের কুশ মূলত আমরা কুশ সম্পর্কে একটু জানবো বেশি না। কুশকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, একটা মনে আছে? একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে আদিকুশি আর হচ্ছে প্রকৃত কুশি। ভাইয়া কুশ হতে কি লাগবে, একটা আমি কোন একটা জিনিসকে কুশ কখন বলতে পারবো ভাইয়া, মিনিমাম 3টা রিকোয়ারমেন্ট লাগবে, আরো রিকোয়ারমেন্ট লাগবে, তবে এই 3টে জিনিস বৈশিষ্ট্য ট্রেড থাকলে এটাকে আমরা কুশ বলতে পারি। 1 নম্বর যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে কুশ ঝিল্লি। কি থাকতে হবে ভাইয়া, কুশ ঝিল্লি থাকতে হবে, কুশ ঝিল্লি এটা থাকতে হবে। এখন ভাইয়া কুশ ঝিল্লি কেন, তুমি চিন্তা করে দেখো, কুশ ঝিল্লি তো মানে বুঝো, ঝিল্লি মানে হচ্ছে পর্দা, তবে এটা একটা বিশেষ পর্দা, মেমব্রেন বলি আমরা। কুশ ঝিল্লি থাকতে হবে কেন, যদি কুশ ঝিল্লি না থাকে তাহলে তো তুমি তো কোনো বাউন্ডারি নাই, কোনো তাহলে তো এলোমেলো হয়ে যাবে, খোলামেলা হয়ে যাবে। তাহলে আসলে এটা কি কুশ কিনা, কুশ কত বড় হবে, কোন কোন জিনিসগুলো কুশের অন্তর্ভুক্ত হবে আমরা কেমনে বুঝবো? তাহলে একটা বাউন্ডারি থাকা দরকার। সেই হিসেবে ভাইয়া কুশ হতে গেলে অবশ্যই কুশ ঝিল্লি থাকতে হবে, আমরা যাতে সেপারেট করতে পারি জিনিসটা। তাহলে তাহলে কুশ হওয়ার যে কন্ডিশনটা, তাহলে একটা জিনিস হচ্ছে কি কুশ ঝিল্লি থাকতে হবে। এরপর 2 নম্বর যে জিনিসটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। কি ম্যাটেরিয়াল বলছি ভাইয়া, জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ ডিএনএ অথবা আরএনএ, এই জিনিসগুলো থাকতে হবে, জেনেটিক ম্যাটেরিয়াল থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর কন্ডিশন। এরপর 3 নম্বর যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম ভাইয়া, রাইবোজোম থাকতে হবে, যে কোনো কোষ, সেটা হোক আদি কোষ বা প্রকৃত কোষ, এই 3টা জিনিস কোষ হওয়ার জন্য এই 3টা বেসিক জিনিস থাকতে হবে। এই 3টার মধ্যে কোনো একটা না থাকলে সেটাকে আমরা কোষ বলতে পারি না। তাহলে রাইবোজোম ভাইয়া কি সেটা একটু করে আমরা বুঝি, কারণ এই জিনিসগুলো আমরা বুঝলে আমাদের 5টি রাজ্যের কনসেপ্ট গুলো খুব ভালো করে মাথায় গেঁথে যাবে, রক্তে রক্তে মিশে যাবে এই কনসেপ্ট গুলো। তাহলে দেখো, তাহলে রাইবোজোম, রাইবোজোম হচ্ছে একটা টাইনি মেশিন, ছোট একটা মেশিন। ভাইয়া মেশিন, মেশিন আবার কি করবে?
তোমরা তো ভাইয়া মেশিন মানে তো বুঝতেছো, সে কোনো একটা ফাংশন করবে, তাহলে কি ফাংশন? রাইবোজোম সেটা প্রোটিন তৈরি করে, প্রোটিন সিনথেসিস করে। মূলত জীব জীব কোষের অংশই হচ্ছে প্রোটিন, অধিকাংশই ফাংশনাল জিনিসটা প্রোটিন। প্রোটিন ছাড়া কোনো কোষই হবে না। তাহলে যদি কোষই না হয়, তাহলে এই প্রোটিনটা মেড করবে, তৈরি করবে এই রাইবোজোম নামক মেশিনটা। এখন রাইবোজোমে যদি না থাকে, তাহলে ভাইয়া কি প্রোটিন হবে? তো যদি প্রোটিন না হয়, তাহলে কি ভাইয়া কোষ হবে? তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, রাইবোজোম কি যে কোনো কোষে থাকা লাগবে? লাগবে। তাহলে সেই হিসাবে আমরা এই তিনটা কন্ডিশন যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? কোষ বলতে পারি। তো এখন তাহলে ভাইয়া এখন এই জিনিসগুলো থাকতে হবে। এখন কোষকে আমরা দুই ভাগে ভাগ করি। অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তোমার দেহ কোষ আছে, জন্ম কোষ আছে, কাজের ভিত্তিতে আমরা সেখানে যাচ্ছি না। ওভারঅল মিলে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। তুমি জাস্ট ভাইয়া চিন্তা করো, মহাবিশ্বে যতগুলো জীব আছে, এই জীবগুলো কোষ দিয়ে তৈরি। তুমি যদি সবগুলো কোষকে অ্যানালাইসিস করো, গবেষণা করো, তুমি মনে করো সবগুলো কোষে অ্যানালাইসিস করেছো, তুমি দেখতে পাচ্ছ সেখানে দুই ধরনের কোষ। কতগুলো তো তোমার কেন্দ্র আছে, আর কতগুলো কোষে কেন্দ্র নাই। জাস্ট দুই ভাগে ভাগ করতে পারতেছো, কমন সেন্স খাটাও। তাহলে আমরা জীব কোষকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটা। এই আদি কোষ বা প্রোক্যারিওটাতে ভাইয়া কি নাই বলতো ভাইয়া? ভাইয়া নিউক্লিয়াস নাই এদের। ভাইয়া অবশ্যই কোষ প্রাচীর থাকতে হবে, কোষ ঝিল্লি থাকতে হবে, আমি কোষ ঝিল্লি দিয়েছি। ডিএনআরএনএ থাকতে হবে, জেনেটিক মেটেরিয়াল, এগুলো আছে দেখো ভাইয়া। তাহলে এখন ভাই আমি এইটা অন্য কালার দিয়ে দিচ্ছি। জেনেটিক ম্যাটেরিয়াল গুলো থাকতে হবে, যে ডিএনআরএনএ, এগুলো দেখো খোলা, ওপেন। এরা কিন্তু নির্দিষ্ট কোনো পর্দা দিয়ে ঘেরাও নয়, তারা আবদ্ধ নয়। এখন এরপর হচ্ছে রাইবোজোম থাকতে হবে ভাইয়া। কি থাকতে হবে? রাইবোজোম থাকতে হবে। আমি রাইবোজোম গুলো দিচ্ছি। আরো অন্যান্য জিনিসগুলো থাকে, তবে আদি কোষ হচ্ছে খুব সিম্পল একটা জিনিস। আদি অনেক পুরাতন কোষ, এটা উন্নত নয়। এখন এরপর দেখো ভাইয়া, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ, যেটাকে সুকেন্দ্রিক কোষও বলা হয়, প্রকৃত কোষ। তো এখন প্রকৃত কোষে ভাইয়া কি হবে? এখানে অবশ্যই অবশ্যই তুমি বলো বাবা, কোষ হতে হলে কি হবে? কুজিল, এখানে সবই থাকে। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষে সবকিছু থাকে, সব। এরা হচ্ছে উন্নত জীবে থাকে। যেমন আমাদের কিন্তু প্রকৃত কোষ আছে, আমরা আসলে প্রকৃত কোষ দিয়ে তৈরি। কিন্তু ব্যাকটেরিয়া এগুলো অনেক আগের জিনিস, এরা মাত্র এক কোষী। এদের কোষটা উন্নত নয় আমাদের মতো, এরা হচ্ছে আদি কোষী আর প্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষে সবকিছু আছে। এবার এখানে যেগুলো জেনেটিক মেটেরিয়াল আছে, ডিএনএ যেগুলো আছে, এগুলো হচ্ছে, এরা হচ্ছে কি বলতো, নিউক্লিয়ার মেমব্রেনরা আবদ্ধ, অর্থাৎ এদের নিউক্লিয়াস আছে। বা এদের কি আছে বলতো? এদের সবই আছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস সবই আছে। তাহলে সেই হিসাবে এটা এখানে ওদের নিউক্লিয়াস নাই, এনইউ নাই, আর এদের হচ্ছে নিউক্লিয়াস আছে। এদের ভাইয়া কি আছে বলতো? নিউক্লিয়াস আছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে কোষ হচ্ছে কয় প্রকার? একটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ, আর একটা হচ্ছে কি বলতো? প্রকৃত কোষ। এখন আদি কোষে বলছিলাম যে ডিএনএ গুলা খোলা, ওপেন, এই হচ্ছে বিষয়। এখন চলো আমরা এই জিনিসগুলো, এই যে কনসেপ্ট গুলোকে আমরা কিন্তু কাজে লাগাবো। এখন আমরা এই সুপার কিংডম এক বা আদি কোষে জীব, এখানে সবগুলো আদি কোষ, অর্থাৎ এদের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই। জেনেটিক মেটেরিয়াল গুলো, ডিএনএ গুলো এলোমেলো, ওপেন, মুভ করতে পারে। তার মানে এই সুপার কিংডম এক বা আদিকোষী যারা জীব, তাদের একটা মাত্র রাজ্য, সেটা হচ্ছে মনেরা। এটাকে ব্যাকটেরিয়া রাজ্য বলা হয়। চলো এখন আমরা মনেরা সম্পর্কে জানবো, এরপর আমরা প্রোটিস্ট সম্পর্কে জানবো। কেমন? চলো মনেরা সম্পর্কে জানি। তো ভাইয়া দেখো, মনেরা তুই খেয়াল কর, মনেরা, মনে মনে মনো মনো মানে এক, এরা সাধারণত হচ্ছে এক কোষী এবং আদি কোষী। ভাই আমি যখন বৈশিষ্ট্যগুলো লিখবো, একটু খেয়াল করবা যে ভাইয়া আসলে যে বৈশিষ্ট্যগুলো লিখতেছে এগুলো কি আমরা বুঝতেছি কিনা। কেমন? আমরা এখানে পয়েন্ট আকারে বৈশিষ্ট্যগুলো লিখবো, পরে আমরা কম্পেয়ার করব জিনিসগুলা। আমরা মনরা, প্রোটিস্টা, ফ্রাঞ্জা এগুলা কম্পেয়ার করব। তো মনরা এটা সুপার কিংডম একের আদি কোষী। ভাইয়া কি বলছি? আদি কোষী।
আদিকোষী মানে ভাইয়া বলতো এদের আসলে সুগঠিত কি নাই, নিউক্লিয়াস নাই, একটা বৈশিষ্ট্য তুমি পেয়ে যাচ্ছ ডাইরেক্টলি, সুগঠিত কি নাই, নিউক্লিয়াস নাই, যেহেতু আদিকোষী। এবং এরা সাধারণত এককোষী জীব হয়। চলো আমরা কিছু কমন সেন্স এখানে অ্যাপ্লাই করবো। মনরা এরা সাধারণত আদিকোষী এককোষী জীব। এরা হচ্ছে কি বলেছে বলেছে ভাইয়া বলতো, আদিকোষী এককোষী জীব। মানে এরা জাস্ট একটা মাত্র কোষ, খুবই ছোট আণবিক। অবশ্যই তুমি দেখো একটা কোষ আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি। তো যেহেতু এরা এককোষী, তাহলে বনরাজ্যের যে সদস্যগুলো এরা আমরা খালি চোখে দেখতে পাই না। এখন এরা আদিকোষী এককোষী জীব। এখন বলতে পারো জীবরা সাধারণত কি হয়, কিছু কিছু জীব আছে একা একা থাকে, কিছু কিছু জীব আছে হচ্ছে দলবদ্ধ হয়ে থাকে। তাহলে ভাবতে পারো স্যার ভাইয়া যে মনরার সদস্যগুলো কেমন, এরা কি একা একা থাকে নাকি দলবদ্ধ হয়ে থাকে? তো এখন মনরা এরা এককোষী হতে পারে, কিন্তু এরা দলবদ্ধ, কলোনিয়াল, এরা দলবদ্ধ হয়ে থাকে জিনিসটা। তাহলে এখন এরা হচ্ছে আমরা কি বলতে পারি ভাইয়া বলতো, কলোনিয়াল। কলোনিয়াল মানে তো বুঝতেছো, কলোনি কলোনি কলোনি, তোমরা শহরে এমন কলোনি এ কলোনি সে কলোনি তোমরা শুনবা। কলোনি মানে হচ্ছে সংঘবদ্ধ থাকা, দলবদ্ধ থাকা। অর্থাৎ মহারাজ্যের যে সদস্যগুলা এরা হচ্ছে কলোনিয়াল, এরা দলবদ্ধ হয়ে থাকে। এরা কি বদ্ধ হয়ে থাকে ভাইয়া বলতো, এরা এরকম দলবদ্ধ হয়ে থাকে, এরা কলোনিয়াল, দলবদ্ধ হয়ে থাকে। এরপর হচ্ছে এরা কলোনিয়াল এবং একটির পর একটি একটির পর একটি যুক্ত হয়ে এরা ফিলামেন্টাস গঠন করে। ভাই কি বলছি আমি বলছো বলতো, একটির পর একটি, অর্থাৎ এই তোমার এই যে একটা ব্যাকটেরিয়া, এরপর আরেকটা ব্যাকটেরিয়া, এরপর আরেকটা ব্যাকটেরিয়া, এরপর আরেকটা ব্যাকটেরিয়া, এভাবে করে তারা ফিলামেন্টাস গঠন করে। ভাইয়া কি বলছি বলতো, ফিলামেন্টাস গঠন করে। এখন তোমাকে যদি বলি ফিলামেন্টাস কি, আসলে ফিলামেন্টাস হচ্ছে একটা লাইক, তুমি বুঝতেই পারতেছো যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা যুক্ত হয়ে একেবারে লম্বা একটা সিঁড়ির মতো অবস্থা কি গঠন সৃষ্টি করে, এটাকে আমরা ফিলামেন্টাস বলতে পারি। অর্থাৎ এরা ফিলামেন্টাস। তাহলে বলতো ভাইয়া মনোরাজ যে বৈশিষ্ট্য, এরা হচ্ছে আদিকোষী এককোষী জীব, এমন হচ্ছে কলোনিয়াল, এমন হচ্ছে কি কলোনিয়াল। এখন দেখো কলোনিয়াল পাশাপাশি বলছিলাম কি ভাইয়া বলতো, এরা ফিলামেন্টাস। তাহলে আমরা বলতে পারি এরা কলোনিয়াল এবং ফিলামেন্টাস, এই বৈশিষ্ট্যটাও আমরা যোগ করতে পারি। এরপর ভাইয়া দেখো মাত্র একটা কোষ, একটা কোষ। তুমি আমাকে বলো আমরা তো কোটি কোটি কোষ দিয়ে তৈরি, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি, আমাদের খাওয়ার বেশি দরকার, আমরা কাজ বেশি করি, আমাদের মুভমেন্ট বেশি করতে হয়, আমাদের শক্তি বেশি লাগে, তাই না ভাইয়া? তাহলে এখন যারা এক কোষী, একটা মাত্র কোষ, তুমি চিন্তা করো, দেখো আমাদের দেখো মুখ আছে, আমাদের কঠিন ডাইজেস্টিভ সিস্টেম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের শ্বসন তন্ত্র আছে, রক্ত সংবহন তন্ত্র আছে, আমরা আমরা আমাদের কঠিন ডাইজেস্টিভ সিস্টেম আছে, আমরা খাবার পরিপাক করি, আমরা খাবার গলদকরণ করি, দেখো আমাদের উন্নত সিস্টেম, অনেকগুলো কোষ দিয়ে তৈরি। বাট যারা এক কোষী, তুমি চিন্তা করে দেখো এদের কি রেচন তন্ত্র থাকবে, ওদের কঠিন দেখো তুমি একটা চিন্তা করে দেখো, এরপর তুমি বলো শ্বসনতন্ত্র থাকবে, রক্ত সংবহন তন্ত্র থাকবে, এত জটিল সিস্টেম ওদের নাই, লাগতেছে না ওদের, একটা মাত্র কোষ সেখানে, এখানে এই ছোট কোষের ভিতরে এত কিছু কেমনে থাকবে আমাকে বলো? তাহলে এরা এক কোষী জীব, এদের এত কিছু দরকার নাই, এবং অনেক কিছু, এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই জিনিসটা আমি কাজে লাগাবো এখানে। তো এখন দেখো এরা একুশী এবং আদিকোষী জীব। ভাইয়া আদিকোষী মানে তোমাদেরকে বলছিলাম এদের কি নাই বলতো ভাইয়া, এদের নিউক্লিয়াসটা কি নয়, সুগঠিত নয়। এখন দেখো আমাদের কোষের ভিতরে প্লাস্টিক আছে খাবার তৈরি করার জন্য, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে শক্তি উৎপন্ন করার জন্য, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এইগুলো আমাদের উন্নত কোষে আছে, সুগন্ধিক কোষে আছে। কেন? কারণ এই প্রকৃত কোষগুলো উন্নত জীবের, উন্নত জীবগুলো জটিল, এদের অনেক কাজ করতে হয়, কিন্তু মনের এক খুশি এদের এত কিছু দরকার নাই, তাই ওদের কোষে এত কিছু নেই বললেই চলে, এদের কোষে তেমন কিছু নাই। তাহলে আমরা এই জিনিসটা কমন সেন্স খাটালেই তো আমাদের মনে থাকে, তাই না? যেহেতু মনেরা একটা আদিকোষী এককোষী জীব, ওদের একটা মাত্র কোষ, এত কিছু দরকার নাই, তাই দেখো আদিকোষ বিদায় ওদের কোষে তেমন কিছু নাই, আমরা বলতে পারি যে এদের এদের কোষ, এদের কি সুগঠিত নিউক্লিয়াস নাই, এদের কি নাই বলতো, সুগঠিত নিউক্লিয়াস নাই। শুধু কি সুগঠিত নিউক্লিয়াস নাই, ওদের মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, লাইসোজোম এগুলো নাই। তাহলে কি আছে বলতো ভাইয়া,
ভাইয়া যে কোনো কোষে কি আছে বলতো? তোমাদেরকে বলছিলাম যে কোনো কোষে কি আছে? রাইবোজোম আছে। তাহলে এখন আমরা সেই জিনিসটা এখানে সাজিয়ে বলবো। তাহলে আমরা কি বলবো? এদের সুগঠিত কি নাই? নিউক্লিয়াস নাই। এদের সুগঠিত নিউক্লিয়াস নাই। তারপর মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কেমন? ওদের না, এগুলো নাই, কিন্তু মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই। কিন্তু কি আছে বলতো ভাইয়া? অবশ্যই কি থাকবে বলতো? রাইবোজোম থাকবে। কি থাকবে? রাইবোজোম আছে। কি আছে ভাইয়া বলতো? রাইবোজোম আছে। তাহলে দেখো, এগুলো আমরা কমন সেন্স কারে আমরা মাথায় রাখবো। দেখতে পাচ্ছ, এরা আদিকোষী, এককোষী জীব, এরা করোনিয়াল এবং ফিলামেন্টাস। এরপর হচ্ছে এদের সুগঠিত নিউক্লিয়াস নেই, থাকবে না, আদিকোষে নাই। আমরা কি জানি আদিকোষী। এবং মাইটোকন্ড্রিয়াও নাই। এদের মাইটোকন্ড্রিয়া কেন লাগবে? এরা আমাদের মতো জীব নয়, আমাদের মতো এত কাজ করো না। তোমরা ভাইয়া কত কষ্ট কষ্ট করে ক্লাস নিচ্ছ, এত কাহিনী তোদের করতে হয় না। এরা মাত্র একটা কোষ। তাহলে এদের মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার হাউস আমরা জানি। ওদের মাইটোকন্ড্রিয়া নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, কিন্তু কি আছে ভাইয়া বলতো? রাইবোজোম আছে। কি আছে? রাইবোজোম আছে। ওকে, এরপরে আরেকটা বৈশিষ্ট্য ভাইয়া তোমাদেরকে আমি বলি, দেখো, সেটা হচ্ছে এরা খাবার কেমনে খায়। এটা প্রশ্ন না? ভাইয়া এটা তো এককোষী, খাবার কেমনে নাই? আমাদের মতো মুখগহ্বর নাই। চিন্তা করে দেখো, ওরা কিভাবে খাবার খাবে? শোষণ পদ্ধতিতে। জিনিসটা খেয়াল করে দেখো, কারণ সে খাবারগুলোকে সে অ্যাবজর্ব করে, শুষে নেয়। সিম্পল কাজ। তুমি একটা ফুমের কথা চিন্তা করে দেখো, তুমি যখন পানিতে দিবা, সে পানিগুলোকে অ্যাবজর্ব, শুষে নিচ্ছে, তাই না? তাহলে ওরা এককোষী, ওরা খাবার খাওয়ার জন্য অ্যাক্টিভ। আমাদের মতো মুখগহ্বর, ডাইজেস্টিভ সিস্টেম ওদের নাই। ওরা খাবারগুলোকে অ্যাবজর্ব করে, শোষণ করে। বুঝতে পারতেছো? তাহলে মেইনলি ওরা শোষণ করে। তবে কিছু কিছু, তাহলে আমরা বলতে পারি শোষণ পদ্ধতি। খাবার হচ্ছে খাবার, এখানে শোষণ পদ্ধতি আমরা বলতে পারি। খাদ্য গ্রহণ, শোষণ পদ্ধতি, শোষণ পদ্ধতিতে করে। তবে ভাইয়া কিছু কিছু মনোরা সদস্য আছে যারা হচ্ছে ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক মানে কি হয়? অর্থাৎ ওদের ক্লোরোপ্লাস্ট আছে, ফলে তারা কিন্তু খাবার তৈরি করতে পারে। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সবাই নয়, কিন্তু কিছু কিছু, অর্থাৎ অধিকাংশ হচ্ছে খাবার শোষণ পদ্ধতিতে করে। আর যাদের প্লাস্টিড আছে, যারা সালোকসংশ্লেষণের মধ্যে খাবার তৈরি করতে পারে, যারা সালোকসংশ্লেষণ আমরা সামনে পড়বো বিস্তারিত, সালোকসংশ্লেষণের মধ্যে খাবার তৈরি করতে পারে, তাদের তার খাবার গ্রহণ করতে হচ্ছে না, নিজেরা খাবার তৈরি করে। তাহলে কিছু কিছু ফটোসিনথেটিক আছে। ওকে, আমি একটু, অর্থাৎ এরা কিছু কিছু হচ্ছে কি ফটোসিনথেটিক, কিছু কিছু হচ্ছে ফটোসিনথেটিক, অর্থাৎ নিজেদের খাবার নিজেরা তৈরি করে। তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য অলরেডি জেনে গেছি। মনোরা আদিকোষী, এককোষী, কলোনিয়াল, এরপর হচ্ছে বলছিলাম ফিলামেন্টাস, এরপর হচ্ছে এদের সুগঠিত নিউক্লিয়াস নেই। নেই মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো নাই, কিন্তু কি আছে ভাইয়া বলতো? রাইবোজোম আছে। ফাইন। এবার খাদ্য গ্রহণ, শোষণ পদ্ধতি এবং সিনথেটিক। কিছু কিছু হচ্ছে ফটোসিনথেটিক মাধ্যম হয়। আরেকটা জিনিস ভাইয়া খেয়াল করো, এদের বংশ বিস্তার কেমন হয়? কারণ আমরা যখন কোন একটা রাজ্য সম্পর্কে জানবো, ওদের আমরা দৈহিক গঠনটা দেখবো, ওদের কোষগুলো কি দিয়ে তৈরি সেটা দেখবো, ওদের খাদ্য গ্রহণ দেখবো, তারপর হচ্ছে ওরা আসলে কিভাবে থাকে, একা থাকে নাকি দলবদ্ধ থাকে, এই জিনিসটা আমরা জানবো, আমরা দেখবো। এরপর আমরা দেখবো হচ্ছে ওদের প্রজননটা কেমন হচ্ছে। এই কমন বৈশিষ্ট্যগুলো আমরা প্রত্যেকটা রাজ্যে জানার চেষ্টা করব। তাহলে সেই হিসাবে মনোরাজ্য যারা রয়েছে, তারা বংশবিদ্যার কিভাবে করে? এরা দ্বিবিভাজন বা অ্যামাইটোসিসের মাধ্যমে করে। এরা ভাইয়া কি বলছি বলতো? দ্বিবিভাজন, দ্বি দ্বিবিভাজন, দ্বিবিভাজন, যেটাকে অ্যামাইটোসিস বলা হয়। ভাইয়া কি বলা হয় বলতো? অ্যামাইটোসিস। এটা কি রকম ভাইয়া? একটু বুঝান, একটু বুঝান। চলো আমরা একটু বুঝি। আমরা যখন কোষ বিভাজন পড়ব, তখন কিন্তু আমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝবো। তোমরা অষ্টম শ্রেণীতে কোষ বিভাজন সম্পর্কে পড়েছো, তাহলে সেখানে নিশ্চয়ই অ্যামাইটোসিস সম্পর্কে পড়েছো। আমি তারপরে একটু করে তোমাদেরকে বলতেছি। দেখো, যে অ্যামাইটোসিস হচ্ছে, অর্থাৎ একটা কোষ, একটা মাতৃকোষ, মাই তো আসলে বিভাজিত হবে এখানে, আমরা এই জন্য মাতৃকোষ বলি। একটা মাতৃকোষ
তোমার কোনো জটিল প্রক্রিয়া ছাড়া যেটা অপত্যক সৃষ্টি করে, কোনো জটিল প্রক্রিয়া নেই, এটাকে অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন বলা হয়। ঠিক আছে, আমরা এগুলো বিস্তারিত তৃতীয় অধ্যায়ে পড়বো কোষ বিভাজন চ্যাপ্টারে। এই হচ্ছে মনোরাজ্যের বৈশিষ্ট্য। ভাইয়া জিনিসটা খেয়াল করো, এটা এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে না, সিম্পল জিনিস, কনসেপ্ট বলা। তাহলে মনোরা গেল, এখন আমরা এরপরে যে গ্রুপটা আছে সেই জিনিসটা সম্পর্কে জানবো। তো তার আগে দেখো, তাহলে আমরা মনোরাটা কমপ্লিট করলাম, এখানে এটা শেষ। এটাকে ব্যাকটেরিয়া রাজ্য বলা হয়। মনোরার একটা এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। এখন এখন আমরা ফ্রুটিস্টা সম্পর্কে জানবো। আমরা ভাইয়া কি সম্পর্কে জানবো? ফ্রুটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমিলিয়া সম্পর্কে জানবো। যেহেতু এরা প্রকৃত কোষী, অর্থাৎ এদের নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে, তাই ভাইয়া ওদের যখন আমরা কোষ সম্পর্কে বলবো, ফ্রুটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমিলিয়া, তাদের একটা কমন বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি। সেটা কি ভাইয়া বলতো? সেটা হচ্ছে কি জানো, যে ফ্রুটিস্টা এদের সুগঠিত কি আছে, নিউক্লিয়াস আছে। আমরা সেটা ফানজাইয়ে বলতে পারবো, সেটা আমরা প্লান্টিতেও বলতে পারবো, সেটা আমরা এনিমিলিয়াতেও বলতে পারবো। তাহলে একটা কমন বৈশিষ্ট্য আমরা চারজনের জন্যই বলতে পারছি। ভাইয়া আরেকটা জিনিস কি জানো, এখানে দেখো আমরা একটু কম্পেয়ার করে জিনিসটা খেয়াল করি। এনিমেলিয়া যারা আছে, অর্থাৎ এনিমাল কিংডম যেটাকে বলা হয়, অ্যানিমাল প্রাণী, মানুষ, গরু, ছাগল, এরা কিন্তু খুবই উন্নত জীব, খুবই উন্নত। কিন্তু তুমি যদি ভাইয়া দেখো প্লান্টি, এরা আমরা গাছগাছালি গুলাকে বলি, উদ্ভিদ যেটাকে আমরা উদ্ভিদ বলি, এরাও কিন্তু উন্নত। এখন ভাইয়া এনিমেলিয়া যারা আছে এরা ছাড়া, কারণ এনিমেলিয়া যারা সদস্য এনিমেল, তাদের কিন্তু এদের কিন্তু মাউথ আছে, মুখ আছে, অধিকাংশরই মুখ আছে। ফলে তারা অ্যাক্টিভলি খাবারগুলো গ্রহণ করতে পারে মুখ দিয়ে, তাদের পরিপাক তন্ত্র দিয়ে সেগুলোকে কি করতে পারে, ডাইজেস্ট, পরিপাক করতে পারে। এখন তুমি ভাইয়া প্লান্টি বা গাছগাছালির দিকে দেখো তো, এরা কিন্তু কমন সেন্স কারো, ওদের কি মুখ আছে আমাদের মতো? নাই তো। তাহলে এখন ওরা খাবার কিভাবে নেয়? ওদের কিন্তু ওরা খাবার তৈরি করে, প্লান্টি উদ্ভিদরা। আবার ওদের তো কিছু পুষ্টি লাগবে, এরা শোষণ পদ্ধতিতে শোষণ, অ্যাবজর্পশনের মাধ্যমে সেই পুষ্টিগুলো কিন্তু নেয়। এবার দেখো ফানজাই, সেম। তুমি ভাইয়া বলো যে ফানজাই, এদেরও কিন্তু আমাদের মতো মুখ নাই, এদের খাবারটাও প্রায় শোষণ পদ্ধতিতে হয়ে থাকে। হ্যাঁ, এরপর ভাইয়া দেখো ফ্রুটিস্টা, এদেরও কিন্তু আমাদের মতো মুখ নাই, তাহলে এদের খাবারটা অনেকটা শোষণ পদ্ধতিতে হয়, তবে কিছু জিনিস ফটোসিনথেটিক আছে, অর্থাৎ সালোকসংশ্লেষণের মাধ্যমে ওরা খাবার তৈরি করে। তাহলে এখানে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি জানো, এদের সবারই সুগঠিত নিউক্লিয়াস আছে। এবং এনিমাল যে রাজ্য প্রাণী, তাদের তো সুগঠিত, ওদের মুখ আছে, মুখগহ্বর আছে, মুখ আছে, ফলে ওরা খাবারগুলোকে মুখ দিয়ে গ্রহণ করতে পারে, গলদগরম করতে পারে। কিন্তু ফ্রুটিস্টা, ফানজাই, প্লান্টি, এদের একটা কমন বৈশিষ্ট্য খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা বলতে পারি শোষণ। হ্যাঁ, তবে প্লান্টি খাবার তৈরি করে ফটোসিনথেটিকের মাধ্যমে, আর ফ্রুটিস্টা এর কিছু অংশ হচ্ছে খাবার শোষণ পদ্ধতিতে করে, আর কিছু হচ্ছে তোমার কি বলতো ভাইয়া, এরা খাবার ফটোসিনথেটিক খাবার তৈরি করে জিনিসটা। তো এখন তাহলে আমরা যখন ফ্রুটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেল এগুলো পড়বো, তার কিছু কমন বৈশিষ্ট্য কিন্তু তোমরা বুঝতে পারছো অলরেডি। চলো আমরা ফ্রুটিস্টাতে চলে যাই, কেমন? ফ্রুটিস্টা কি বলতেছি ভাইয়া বলতো? ফ্রুটিস্টা এটা আমাদের দ্বিতীয় কিংডম। এবং এরা কি বলতো? সুকেন্দ্রিক। এরা হচ্ছে সুকেন্দ্রিক, অর্থাৎ ওদের সুগঠিত কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। এটা আমাদের দ্বিতীয়। এখন ওদের যখন বৈশিষ্ট্য আমরা পড়বো, তো ভাই একটু খেয়াল কর, কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথমত হচ্ছে এরা এককোষী বা বহুকোষী। আমরা তোমাদেরকে যদি বলি, মনোরা এরা সাধারণত এককোষী, এরা এককোষী মনোরা। এরপরে এরা প্রায় সবগুলো হচ্ছে বহুকোষী, মাল্টি সেলুলার অর্গানিজম। ফ্রুটিস্টা এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এবং সবাই হচ্ছে প্রায় বহুকোষী এক প্রকার বলতে গেলে। এটাও একটি কমন বৈশিষ্ট্য। দেখো কম্পেয়ার করে পড়লে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পাচ্ছি, লিখতে পারবো জিনিসটা। এখন দেখো, তাহলে এখন এরা এককোষী বা বহুকোষী। এককোষী বা কি বলতো, বহুকোষী। এখন তুমি বলতে পারো ভাইয়া এরা কি গ্যাং এগারো থেকে গ্যাং, কিশোর গ্যাং? না, কিশোর গ্যাং না, এরা তো অভদ্র নয়। এরা কি মানে একা
নাকি দলবদ্ধ থাকে? হ্যাঁ, এরা কলোনিয়ালও থাকে, একাও থাকে, আবার কলোনিয়ালও থাকে। তাহলে বিষয়টা আমরা এভাবে করে বলতে পারি, এরা হচ্ছে একা কলোনিয়াল থাকে। কি বলেছি ভাইয়া? এরা একা বা কি বলতো, কলোনিয়াল। এখন বলো, তাহলে কয়টা বৈশিষ্ট্য বলছি আমরা অলরেডি দুইটা, এককোষী বা বহুকোষী হয়, একা বা কলোনিয়াল হয়। এরপর দেখো ভাইয়া, এই প্রোটিস্টের যে সদস্যগুলো, যেটা এরা সুকেন্দ্রিক, এদের কি আছে বলতো, সুগঠিত নিউক্লিয়াস আছে, আমরা এই কথাটা বলবো। এবং যেটা জেনেটিক মেটেরিয়াল গুলো, ডিএনএ আরএনএ গুলো, এগুলো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবদ্ধ, পর্দা দ্বারা আবদ্ধ। ঠিক আছে, তাহলে আমরা বলবো এদের কি আছে বলতো, সুগঠিত। ভাইয়া আমি লিখে লিখে পড়াচ্ছি, যাতে তোমাদের বেশি মনে থাকে। এটা বেশি অর্গানিক। এদের সুগঠিত নিউক্লিয়াস আছে, এবং অন্যান্য যে জিনিসগুলো সেগুলো আছে, অন্যান্য যেগুলো কোষীয় কোষীয় অঙ্গাণু আছে সেগুলো আছে। ভাই আশা করি বুঝতে পেরেছো তোমরা, এদের সুগঠিত কি আছে, নিউক্লিয়াস আছে, এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো আছে, যেহেতু সুগঠিত নিউক্লিয়াস আছে এই জন্য। অর্থাৎ তুমি এখানে আরেকটা কথা লিখতে পারো, যে ডিএনএ আরএনএ গুলো, জেনেটিক মেটেরিয়াল গুলো তোমার নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা কি থাকে, আবদ্ধ থাকে। এটা তুমি 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো। এরপর ভাইয়া তুমি বলতে পারো, ভাইয়া খাদ্য গ্রহণটা কেমন? কারণ আমরা বলছিলাম আমরা কোষের গঠন, ওরা দলবদ্ধ থাকে কিনা, এরপর বলছিলাম যে ওদের কোষের স্ট্রাকচার গুলো দেখবো, খাদ্য গ্রহণ, এরপর হচ্ছে প্রজনন সম্পর্কে একটু আমরা জানবো প্রত্যেকটা গুলোতে। তাহলে খাদ্য গ্রহণ মূলত দুই পদ্ধতি হয়, শোষণও হয়, খাদ্য গ্রহণ শোষণ, শোষণ পদ্ধতি, অথবা তোমার কি হয়, ফটোসিনথেটিক। খাদ্য গ্রহণ কি হয় বলতো ভাইয়া? খাদ্য গ্রহণ শোষণ অথবা কি বলতো, ফটোসিনথেটিক। যাদের ক্লোরোপ্লাস্ট রয়েছে তারা ফটোসিনথেটিক্স এর মাধ্যমে কি করে, খাদ্য গ্রহণ করে। বা একটা তথ্য বলি, এই ফ্রুটিসটাকে, এই তোদেরকে বলছিলাম যে টমাস ক্যাভলিয়ার স্মিথ, উনি ফ্রুটিসটাকে দুইটা নতুন, উনি ফ্রুটিসটাকে ভেঙে দুইটা নতুন কিংডম করেছিলেন, প্রোটোজোয়া এবং কি বলেছো, ক্রুমিস্টা। প্রোটোজোয়া হচ্ছে প্রাণী সেগমেন্টের, অর্থাৎ ওরা অনেকটা এনিমলের মতো, ওরা মুভমেন্ট টুভমেন্ট করে। হ্যাঁ, কেমন ভাইয়া? এই তথ্যটা একটু মাথায় রাখি, অন্ততকে একটু বলি। আমরা খুব বিস্তারিত জিনিসগুলো একটু শিখবো, কেমন? উনি টমাস ক্যাভলিয়ার স্মিথ, উনি কি করেছিলেন, উনি ফ্রুটিসটাকে ভেঙে দুটি নতুন রাজ্য, প্রোটোজোয়া এবং ক্রুমিস্টা করেছিলেন। আসলে ফ্রুটিজোয়া অনেকটা এনিমালের মতো, কিন্তু এনিম্যাল কিংডমের মধ্যে নয়, কিছু কারণ রয়েছে। আর ক্রুমিস্টা হচ্ছে অনেকটা উদ্ভিদের মতো, অনেকটা উদ্ভিদের মতো। ভাইয়া এই তথ্যগুলো মাথায় রাখতে হবে, এগুলো তোমাকে স্পেশাল করবে। আসলে আমরা আমরা অনেক জানবো। তাহলে এখন ফ্রুটিসটাকে, ফ্রুটোজোয়া এবং ক্রুমিস্টা দুটা দুটো সেগমেন্টে ভাগ করা হয়। ফ্রুটোজোয়া অনেকটা এনিমালের মতো, ওরা মুভমেন্ট করে, চলাফেরা করে। আর ক্রুমিস্টা অনেকটা উদ্ভিদের মতো। ক্রুমিস্টারা সাধারণত ফটোসিনথেটিকের মাধ্যমে কি করে, খাবার তৈরি করে, কারণ ওদের ক্লোরোপ্লাস্ট থাকে, যেমন হচ্ছে অ্যালজি বা অ্যালগি। তুমি পুকুরে দেখতে পাবা সেই জিনিসগুলো। হ্যাঁ, দেখবা যে ওই সবুজ কালার একেবারে হয়ে যায়। এগুলো কিন্তু প্রচুর সেখানে প্রোটিন থাকে কিন্তু ভূমিষ্ঠতে। হ্যাঁ, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এরপর দেখো, এই ফ্রুটোজোয়া, এরা অনেকটা অ্যানিমাল সদৃশ। তো যাই হোক ভাইয়া, তো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, যে প্রোটিস্টা রাজ্যে যেগুলো রয়েছে, এরা হচ্ছে কিছু কিছু আছে অর্থাৎ খাদ্য গ্রহণ করে, খাদ্য শোষণ পদ্ধতিতে হয়, আর কিছু হচ্ছে হচ্ছে কি, ফটোসিনথেটিক। এরপর ভাইয়া দেখো ওদের প্রজননটা কেমন হয়। প্রজননটা হয় হচ্ছে এই দ্বিবিভাজন। কি বিভাজন? দ্বিবিভাজন না, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। তবে একটা কাহিনী বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কি জানো, যে এরা ওদের এতে যৌন জনন হয়, ও যৌন জনন হয়। তবে যৌন জননটা কিভাবে হয় সেটা একটা জিনিস দেখো। যৌন জনন জিনিসটা তো বুঝতে পারছো, সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়। এক্ষেত্রে দুটা, তোমার দুটা যদি আমি বলি, এই যে আমি দুইটা প্রতিষ্ঠার সদস্য নিলাম এখানে, সেক্ষেত্রে দেখো এই দুইটা জীবের, দুইটা কি বলছি ভাইয়া, দুইটা জীবের, আমরা
দেখি জেনেটিক মেটেরিয়াল গুলো দেখি, অর্থাৎ এরা হচ্ছে জৈবনিক ভাবে একই। ভাইয়া এটাকে কনজুগেশন বলা হয়। এই যে প্রসেসটা, এই যে যৌনজনন, কনজুগেশন, 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 কনজুগেশন। ভাই এটাকে কি বলে? কনজুগেশন। কনজুগেশনের মাধ্যমে কি হয়? তোমার যৌনজনন হয়। ঠিক আছে ভাইয়া, জিনিসটা আমরা একটু বুঝি। তাহলে কনজুগেশন কি? কনজুগেশন কি? অর্থাৎ জৈবনিক ভাবে একই, সেম স্পেসিস, কিন্তু জিনগতভাবে ভিন্নতা রয়েছে, মানে জেনেটিক মেটেরিয়ালের ভিন্নতা রয়েছে। জৈবনিকভাবে একই, কিন্তু জেনেটিক কি রয়েছে? ভিন্নতা রয়েছে, সেই জিনিসগুলো। অর্থাৎ এখানে ওরা একটা পাইলাস সৃষ্টি করে। ভাইয়া কি সৃষ্টি করে? পাইলাস সৃষ্টি করে। সেই পাইলাসের মাধ্যমে ওদের যে জেনেটিক মেটেরিয়াল আছে, সেই জেনেটিক মেটেরিয়াল গুলো একটা থেকে আরেকটা এখানে শেয়ার করে। এভাবে করেই ওদের কি জৈব বৈচিত্র্য দেখা যায়। এই যে প্রসেসটা, জেনেটিক মেটেরিয়াল গুলো শেয়ার করা, যে একটা নলির মতো একটা পাইলাস সৃষ্টি করে, এটাকে বলা হয় কনজুগেশন। অর্থাৎ কনজুগেশনের মাধ্যমে ওদের কি হয়? যৌন জনন হয় কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন। তাহলে ভাইয়া কনজুগেশন কি বলছি আমি তোমাদেরকে? কনজুগেশন হচ্ছে মানে জৈবনিক ভাবে একই, কিন্তু কি বলছিলাম তোমাদেরকে? গঠনগত ভিন্ন, জিনগত ভিন্নতা রয়েছে। এবং একটা পাইলাসের মাধ্যমে একটা জীব থেকে একটা জীবে কি করে? জেনেটিক মেটেরিয়াল গুলা শেয়ার করে। এই যে শেয়ার করার যে ব্যাপার স্যাপারটা, এটাকে কনজুগেশন বলা হয়। তাহলে আমরা কি ফ্লুইডিস্টা জিনিসটা বুঝতে পারছি ভাইয়া? আমরা কি ফ্লুইডিস্টা বুঝছি? এরা এককোষী বা বহুকোষী, একা বা করোনিয়াল হয়, এবং এদের সুগঠিত কি রয়েছে? নিউক্লিয়াস আছে, সেটা আমরা জানি, এরা সুকেন্দ্রিক, এবং কোষীয় যে অঙ্গাণুগুলো আছে সেগুলো আছে। এবং ভাইয়া এদের যেহেতু আমাদের মতো মহু গহ্বর নাই, এদের কিছু কিছু জীব হচ্ছে খাদ্য গ্রহণ শোষণের মাধ্যমে করে, এবং আর কিছু কিছু জীব হচ্ছে পরিচিন্তারিক, ওদের প্লাস্টিক আছে বলে খাবারগুলোকে সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি করতে পারে। এরপর হচ্ছে এরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি করে? বংশবৃদ্ধি করে। এবং কনজুগেশন যে ব্যাপার স্যাপারটা, সেটা একটু মাথায় রাখবা ভাইয়া। তো বলছিলাম যে জৈবনিক ভাবে একই, কিন্তু গাঠনিক ভাবে ভিন্ন, জেনেটিক মেটেরিয়ালের ভিন্নতা রয়েছে। এবং এই পাইরাসের মাধ্যমে ওরা কি করে? জেনেটিক মেটেরিয়াল গুলো শেয়ার করে। এই শেয়ার করার মাধ্যমে এই যে ওদের মধ্যে বৈচিত্র্যায়ন হয়, এটাকে আমরা কনজুগেশন বলতেছি। তাহলে ভাইয়া আমরা কয়টা জিনিস শেষ করছি? আমরা ফ্লুইডিস্টা শেষ করেছি, আমরা মনেরা ফ্লুইডিস্টা শেষ করেছি। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফানজাই। আমরা ভাইয়া কি জানবো? ফানজাই সম্পর্কে জানবো। পানি, খুবই তৃষ্ণা লাগছে। তো ভাইয়া দেখো, এখন আমরা কি সম্পর্কে জানবো? ফানজাই সম্পর্কে জানবো। ফানজাই, ফানজাইকে তুমি মাশরুমের রাজ্য বলতে পারবা, মাশরুম। হ্যাঁ, মাশরুম। এটা হচ্ছে ছত্রাক, ছত্রাক ফ্যামিলি বলতে পারো, ফানজাই। তো ফানজাই জিনিসটা একটু খেয়াল করো ভাইয়া। ফানজাই আমাদের 3 নম্বর কিংডম। ফানজাই, আমরা ফানজাই বৈশিষ্ট্যগুলো জানবো। এখন ফানজাই এরা বহুকোষী জীব, বহুকোষী জীব এবং সুকেন্দ্রিক, ওদের সুগঠিত কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। এই জিনিসগুলো কমন বৈশিষ্ট্য আমরা জানি। তাহলে এবং এরা হচ্ছে সাধারণত মৃতজীবী হয়, মৃতজীবী বা পরজীবী। ভাই পরজীবী মানে তো বুঝতেছো, ও যে পর দেহে থাকে আর কি, এরকম একটা পরজীবী, মৃতজীবী বা পরজীবী। এরপর হচ্ছে এদের বলছিলাম কোষ কি বলতো? এরা সুকেন্দ্রিক। এটা কমন বৈশিষ্ট্য, এটা আমরা সবার ক্ষেত্রে বলবো। এটা হচ্ছে সুকেন্দ্রিক, অর্থাৎ সুকেন্দ্রিক বলতে ওদের সুগঠিত কি রয়েছে? সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এটা আমরা সবাই জানি। আমরা কমন সেন্স কাটাবো ভাইয়া, কমন সেন্স কাটাবো।
এবং ফানজাই, ওদের আমাদের মতো মুখ নাই, এবং মজার বিষয় হচ্ছে ওদের কোনো প্লাস্টিক নাই। ওদের কোনো কি নেই বলতো, প্লাস্টিক নাই। তো প্লাস্টিক যেহেতু নাই, এরা কি খাবার তৈরি করতে পারবে? তো পারবে না। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, এদের প্লাস্টিক নাই। তাহলে এখন প্লাস্টিক যেহেতু নাই, তাহলে সে কি খাবার তৈরি করতে পারবে? পারবে না। ওদেরকে আমাদের মতো মুখগহ্বর আছে? তুমি তো তোমার মাশরুম দেখেছো না, ওদেরকে মুখগহ্বর আছে আমাদের মতো? নাই। তাহলে খাদ্য গ্রহণ কিভাবে হবে? শোষণ পদ্ধতিতে। দ্যাটস এ ভেরি গুড, কমন সেন্স কাটাবা, শোষণ অবজর্ব করে নিবে। তাহলে খাদ্য গ্রহণ কি বলতো? খাদ্য গ্রহণ হবে শোষণ পদ্ধতিতে। আমরা লিখতেছি খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতি। খাদ্য গ্রহণ কি হবে বলতো ভাইয়া? শোষণ পদ্ধতিতে হবে। ভাইয়া এরা এই মাশরুম বা ফানজাই যারা সদস্য রয়েছে, এরা কিন্তু মাইসেলিয়াম, ওদের দেহটা হচ্ছে মাইসেলিয়াম। ভাইয়া এদের দেহে মাইসেলিয়াম মানে ভাইয়া বুঝি নেই, এদের দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি। ভাইয়া মাইসেলিয়াম মানে কি? মাইসেলিয়াম মানে কি ভাইয়া? মাইসেলিয়াম মানে হচ্ছে সুতা, থ্রেড। এরা সুতার মতো, এদের স্ট্রাকচারটা, অর্থাৎ এদের এরকম এরা সুতার মতো স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার অনেকটা সুতার মতো, ঠিক আছে? তো এই সবগুলো সুতাকে একসাথে বলা হয় মাইসেলিয়াম, অর্থাৎ অনেকগুলো সুতা মিলে এরকম একটা এরকম সুতার মতো স্ট্রাকচার তৈরি করে, এটাকে মাইসেলিয়াম বলা হয়। ঠিক আছে? তুমি এটা মাথায় রাখতে পারো যে মাইসেলিয়াম মানে সুতার মতো দেহের গঠন। কিসের মতো ভাইয়া বলছেন বলতো? সুতার মতো এদের দেহের গঠনটা। মাইসেলিয়াম মানে সুতার মতো, সুতার মতো, এই হচ্ছে বিষয়। তো বলছি ভাইয়া এরা মৃতজীবী বা পরজীবী, সুকেন্দ্রিক সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, এবং এদের কি নেই? প্লাস্টিক নাই। ফলে খাদ্য গ্রহণ কি হয় বলতো? শোষণ পদ্ধতিতে হয়। এরপরে এদের দেহটা কিরকম বলছিলাম? মাইসেলিয়াম মানে সুতার মতো, কারণ সুতার স্ট্রাকচার, থ্রেড, থ্রেডের মতো। এখন ভাইয়া, এখন তোমরা বলতে পারো ভাইয়া ওদের মানে বংশ বিস্তার কেমন হয়? আপনি তো খাদ্য গ্রহণ, বংশবিদ্যার, কোষের গ্রহণ এইসব জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা কিংডম ওয়াইজ আলোচনা করতেছেন। তাহলে এই ক্ষেত্রে এইখানে এদের যেটা বংশ বিস্তার সেটা কিভাবে হয়? এটা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে হয়। কি ভাইয়া বলছি বলতো? হ্যাপ্লয়েড, বলো বলো বলো। এদের হ্যাপ্লয়েড কি বলতো ভাইয়া? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে হয়। হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড স্পোর মানে স্যার এটা ভাইয়া এটা কি? দেখো, অর্থাৎ আমাদের কোষে সাধারণত, আমাদের যে কোষে, একটা মাতৃকোষে যে 2n পরিমাণ কি থাকে? ক্রোমোজোম থাকে, অর্থাৎ যেটা এক সেট পিতা থেকে আসে, একটা মাথা থেকে আসে, আমরা এগুলো জানবো সামনে। এটাকে ডিপ্লয়েড দশা বলা হয়। কেমন? এটাকে বলা হয় ডিপ্লয়েড, ডতে ডাবল, ডতে ডিপ্লয়েড, কেমন? ডাবল সেট, ডিপ্লয়েড দশা বলা হয়। এখন সেখানে যদি ডাবল সেট ক্রোমোজোম না থাকে, যদি এন সেট ক্রোমোজোম থাকে, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড দশা। কেমন? দেখি বলা হয় হ্যাপ্লয়েড দশা। অর্থাৎ এই ফানজাইয়ের যে সদস্যগুলা, এদের দেহটা আসলে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা গঠিত। এই হ্যাপ্লয়েড স্পোর গুলো চারিদিকে ছড়িয়ে যায় এবং বংশ বিস্তার হয়। তোমরা নিশ্চয়ই মাশরুম দেখেছো না? মাশরুম দেখবা ওর আশেপাশে অনেকগুলো মাশরুম একসাথে হয়, কারণ আসলে হ্যাপ্লয়েড স্পোর গুলো চারিদিকে ছড়িয়ে যায় ওদের দেহ থেকে, এবং সেখান থেকে কি হয় বলতো ভাই? নতুন নতুন জীব জন্মায়, অর্থাৎ হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। কেমন? যে এন সংখ্যক ক্রোমোজোম থাকে হ্যাপ্লয়েড, এটাকে হ্যাপ্লয়েড দশা বলতে পারো। আর ডাবল সেট ক্রোমোজোম থাকলে সেটাকে ডিপ্লয়েড দশা বলা হয়। তাহলে ভাইয়া এদের কোনো অ্যাক্টিভ কোনো যৌনজনন হয় না, হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে কি হয়? বংশবৃদ্ধি হয়। তোমরা এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখো। এবার আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানো? ওদের কোষ প্রাচীরে, ওদের হচ্ছে কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কাইটিন একটা এক প্রকার হচ্ছে পলিস্যাকারাইড, শর্করা, শর্করা। ওদের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর। আমি এটা একটু করে এদিকে নিয়ে যাচ্ছি। কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে ভাইয়া, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কেমনে এমসিকিউ আসবে আমি তোমাদেরকে একটু বলি। কেমনে এমসিকিউ আসবে? যে বলবে যে নিচের কোন কোন রাজ্যের জীবের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? ভাইয়া কোনটা কি হবে বলতো ভাইয়া? এখানে মনোরা, পরিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলে কোনটা হবে? ফানজাই হবে। কি হবে ভাইয়া? ফানজাই হবে। ওকে ভাইয়া, নেক্সট আমরা এখন প্লান্টিতে চলে আসবো, উদ্ভিদ।
হ্যাঁ, আমরা অনেকদিন যাবত আসলে প্লান্টিক উদ্ভিদ এবং অ্যানিমেলিয়া প্রাণী সম্পর্কে জানাতেছি। এই জিনিসগুলো সম্পর্কে আমরা তেমন একটা জানতাম না। আজকে আমরা প্লান্টি সম্পর্কে এখন এই সেগমেন্টে আমরা প্লান্টি সম্পর্কে জানবো। আমরা জিনিসগুলো বুঝে বুঝে পড়বো, কেমন? বুঝে বুঝে পড়বো। তো দেখো প্লান্টি বা প্ল্যান্ট, আমি জাস্ট প্ল্যান্ট লিখেছি, প্ল্যান্টি টি ওয়াই হবে প্ল্যান্টি। এখন এই প্লান্টি উদ্ভিদ সেগমেন্ট, উদ্ভিদ তুমি যে দেখেছো গাছপালাগুলো, তাহলে বলো তো এর বৈশিষ্ট্যগুলো কি তুমি বলতে পারবে না? এর কিছু কমন বৈশিষ্ট্য তুমি বলতে পারো। এই প্লান্টিতে উন্নত টিস্যু রয়েছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিংস। প্লান্টি এবং এনিমাল এদের কিন্তু এর আগে তুমি যদি বলো ভাইয়া তাহলে ফাঞ্জাই কি টিস্যু ছিল না? হ্যাঁ, টিস্যু আছে, বাট প্লান্টিতে উন্নত এবং জটিল টিস্যু রয়েছে এবং এনিমেলিয়াতেও রয়েছে। এখন টিস্যু কি ভাইয়া? চলো আমরা টিস্যু সম্পর্কে একটু করে জানি। টিস্যু কি তোমরা ইউজ করো টিস্যু? নো। তাহলে এটা কোন ধরনের টিস্যু? এটা হচ্ছে টিস্যু মানে হচ্ছে ভাইয়া কোষগুচ্ছ। কি গুচ্ছ বলতো? একটা কোষ নয়, অনেকগুলা কোষ। ভাইয়া দেখছো এখানে একই কালার ইউজ করেছে, কারণ এটা দেখতে একই রকম, এটা কাজ করে একই রকম এবং তৈরি হয় একই রকম জায়গা থেকে। তাই এই টিস্যু মানে একগুচ্ছ কোষ যারা একই রকম কাজ করে ভাইয়া। এরপর দেখো, তাহলে এখন আমরা প্লান্টের বৈশিষ্ট্য একে দেখবো। আমরা প্লান্টের সম্পর্কে অনেক কিছু জানবো, আমাদেরকে জানতে হবে। এখন ভাইয়া বলো এরা কি বলতো? এরা এর এক প্লান্টে উন্নত টিস্যু রয়েছে, তাহলে আমরা বলবো এখানে উন্নত জটিল টিস্যু রয়েছে। জটিল টিস্যু তন্ত্র রয়েছে, তন্ত্র কি রয়েছে? বিদ্যমান। কেমন? তাহলে উন্নত জটিল টিস্যু তন্ত্র কি বলতো ভাইয়া? বিদ্যমান। এরপরে বলো, এরপরে বলো, এরপরে বলো আর কি আছে বলতো? ওদের ওদের যেটা কোষ, এটা কি বলতো? এদের কোষটা কেমন হবে? সুগঠিত। ওদের নিউক্লিয়াস রয়েছে, অবশ্যই নিউক্লিয়াস থাকবে, বিকজ বলতো সুগঠিত কি রয়েছে? সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো রয়েছে। এগুলো আমরা জানি, বৈশিষ্ট্যগুলো আমরা আমরা জানি। সুগঠিত কি রয়েছে ভাইয়া? নিউক্লিয়াস রয়েছে। এরপরে বলো, এবং এই যে প্লান্টের যে সদস্যগুলো, এরা এদের এদের কোষে প্লাস্টিক থাকে, এরা ফটোসিনথেটিক, খাবার তৈরি করে। উদ্ভিদ খাবার তৈরি করে বলেই তো আমরা বেঁচে আছি। আমরা দেখুন উদ্ভিদ আমাদের পরম বন্ধু, সেরা বন্ধু। আমাদের যেটা খাবার সব দিক থেকে, আমাদের যে শক্তি, আমরা যে শক্তিগুলো, আমি যে ক্লাস নিচ্ছি, তোমরা যে কষ্ট করে ক্লাস করতেছো, আমি যে ক্লাস নিচ্ছি ভাইয়া, ফ্যান চলতেছে না, ইকোর কারণে এত ঘামাচ্ছি, এত কষ্ট করতেছি। তো ভাইয়া তোমাদের ক্লাসটা ভালো লাগলে তোমরা একটা শেয়ার দিবা, তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা যে ভাইয়ার ক্লাসটা খুবই ভালো হচ্ছে, তোমরা করে দেখো, তোমরা সাবস্ক্রাইব করবা। কেমন? তোমাদের এই ছোট ছোট প্রচেষ্টা গুলো আমাদেরকে আরো বেশি মোটিভেট করবে, তোমাদের সাপোর্ট করবে। হ্যাঁ, আমরা ফুল বায়োলজি কোর্স করবো ফ্রিতে, তো তোমাদের একটু সাপোর্ট দরকার। তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা, বলবা যে এই ভাইয়ার ক্লাসগুলো খুবই ভালো হচ্ছে, তোমরা করে দেখতে পারো। কেমন ভাইয়া? দেখো এই, তাহলে এখন এদের কি রয়েছে? প্লাস্টিক রয়েছে। ভাইয়া কি রয়েছে বলতো? প্লাস্টিক রয়েছে। প্লাস্টিক আছে বলে এরা খাবার তৈরি করতে পারে। দেখো ভাই, এগুলো কমন সেন্স খাটালে হয়, এগুলো আমাদের মনে থাকবে। প্লাস্টিক আছে বলে এরা কি বলতো? ফটোসিনথেটিক, ফটোসিনথেটিক, অর্থাৎ এরা নিজেদের খাবার নিজে তৈরি করে। ফটোসিনথেটিক, নিজেদের খাবার কি ভাইয়া বলতো? নিজে তৈরি করে। এরপরে আরেকটা বৈশিষ্ট্য কি জানো? এর আগে আমরা যতগুলো পড়েছি এখানে, এর আগে আমরা যে জিনিসগুলো পড়েছি, দেখো ফ্রুটিস্টা, ফানজাই, মনেরা এদের আমরা কি জনন অঙ্গ সম্পর্কে পড়েছি না? এর অল্প খুশি, মনেরা এক খুশি। তুমি কেমনে সেখানে পুরুষাঙ্গ, স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ থাকবে আমাকে বলো তো ভাইয়া? একটা মাত্র কোষ। তাহলে ফ্রুটিস্টা নাই, ফানজাই নাই, একমাত্র প্লান্টি, এদের কিন্তু জননাঙ্গ আছে। একমাত্র না, প্লান্টির পরে এনিমেলিয়া, এদের জননাঙ্গ আছে। কমন সেন্স ভাইয়া, কমন সেন্স, এই জিনিসগুলো এমনিই পারার কথা। তার মানে আমরা যখন এই কি জানবো, আমরা যখন কি করব, আমরা যখন প্লান্টিক পড়ব, এদের কিন্তু জননাঙ্গ রয়েছে। চলো তার আগে একটা জিনিস দেখি, এদের কি রয়েছে ভাইয়া বলতো? এদের জননাঙ্গ রয়েছে, যেটাকে আমরা আর্কিগোনিয়াম বলি। আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম মানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ।
কেমন? স্ত্রী জননাঙ্ক। কেমন? স্ত্রী জননাঙ্ক শব্দটা কি ভাঙে বুঝাইতে হবে তোমাদেরকে? তোমরা তো বড় হয়েছো, হ্যাঁ, তোমরা অনেক কিছুই এখন জানো, স্যার ভাইয়া থেকে আরো ভালো জানো। তো দেখো প্লান্ট, তাহলে উন্নত জটিল টিস্যু বিদ্যমান রয়েছে, সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, আমরা সেটা জানি। তারপর হচ্ছে প্লাস্টিড আছে, ফলে ফটোসিনথেসিস, নিজেদের খাবার নিজেরা তৈরি করে। এবং আর কি গুনিয়া নতুন একটা জিনিস, অর্থাৎ এদের স্ত্রী জননাঙ্ক রয়েছে। কি রয়েছে জানো? এই যে আমরা ফুল বলি না, ফ্লাওয়ার 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 ফ্লাওয়ার, খুব সুন্দর ড্রয়িং না? এটা কি ফুলের মতো লাগতেছে? চলো আমরা ফুল বানাই ফেলি। এই যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার কিন্তু স্ত্রী জননাঙ্ক। কি বিশ্রী না যে তোমরা একটা উদ্ভিদের স্ত্রী জননাঙ্ক কেটে নিয়ে ছিঁড়ে নিয়ে তুমি আরেকজনকে দাও, প্রপোজ করো। এটা কি আসলে ভালো? কি নির্যাতন প্রকৃতির প্রতি। আমার মতো প্রকৃতির মানুষের কি এটা খারাপ লাগে? স্ত্রী জননাঙ্ক ছিঁড়ে তোমরা আরেকজনকে দাও, ইস যখন। তো এখন দেখো এই আর ট্রিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্ক রয়েছে। এমন এর হচ্ছে অ্যানাইসোগ্যামাস। ভাইয়া ভাইয়া এই শব্দের সাথে তো পরিচিত না? চলো বলতেছি, অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস মানে কি ভাইয়া? অ্যানাইসোগ্যামাস মানে কি? আমার স্পেলিং একটু প্রবলেম হয়। ভাই কি বলছিলাম? অ্যানাইসোগ্যামাস, একটু স্পেলিংটা কারেক্ট করতেছি, অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস ভাইয়া, অ্যানাইসোগ্যামাস মানে দেখো, আইসো মানে ভাইয়া কি? আইসো মানে একই ভাইয়া, বুঝো? আইসো মানে হচ্ছে কি বলতো? আইসো মানে হচ্ছে একই, আর গ্যামাস মানে হচ্ছে আমরা গ্যামেট বলবো, গ্যামেট গ্যামেট। ভাইয়া গ্যামেট মানে কি আবার? গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। ভাইয়া জনন কোষ মানে কি? জন্ম হওয়ার জন্য যে কোষ লাগে বেটা, শুক্রাণু এবং ডিম্বাণু যেগুলো বলি আমরা, হ্যাঁ। তো এখন তো আইসো মানে হচ্ছে একই। তো ভাইয়া এ এ মানে হচ্ছে না বোঝায়, এ মানে হচ্ছে বিপরীত, না শব্দ। এ মানে নয়, একই রকম। এনাইসো একই রকম নয়, গ্যামাস মানে গ্যামেট, জনন কোষগুলো একই রকম নয়। তার মানে ভাইয়া এটা কি ভিন্ন ভিন্ন জনন গ্যামেট? ইয়েস, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন গ্যামেট। অর্থাৎ এই প্ল্যান্টটিতে ভিন্ন ভিন্ন গ্যামেট, ভিন্ন ভিন্ন জনন কোষ, এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্তের মাধ্যমে নতুন একটা জীব প্ল্যান্টের সদস্য আসে। এটাকে ভাইয়া এনাইসো গ্যামাস বলে। এনাইসো এ মানে না, আইসো মানে হচ্ছে একই, এনাইসো মানে একই নয়, গ্যামাস মানে গ্যামেট, একই রকম গ্যামেট নয়। তার মানে কি ভাইয়া বলতো? ভিন্ন ভিন্ন গ্যামেট। ভেরি গুড। এই বৈশিষ্ট্যগুলো আমরা কি পারবো না আসলে? অবশ্যই পারবো। তাহলে ভাইয়া দেখো, এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা। আবার প্ল্যান্টের যে সদস্যগুলা, এই যে গাছ, তুমি দেখতে পাচ্ছ উদ্ভিদ, অনেক অনেক ধরনের উদ্ভিদ রয়েছে। তুমি দেখবা দেওয়ালের সাথে লাগানো তোমার সবুজ কালের ছোট 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 গুলো কি রয়েছে? উদ্ভিদ রয়েছে, যেগুলোকে মশবর্গীয় উদ্ভিদ বলা হয়। কোনো পাতা নাই, কোনো তেমন একটা শিকড় নাই। আবার দেখবা পুকুরের আশেপাশে কতগুলো ছোট ছোট কি দেখবা? উদ্ভিদ দেখতে পাবা, তাদের বড় ঢাল নাই, ঠিক আছে, কাণ্ড নাই বড়, এরাও কিন্তু উদ্ভিদ। আবার তুমি দেখবা অনেক বড় কাণ্ড আছে, ডাল আছে, বিশাল দেহের উদ্ভিদ রয়েছে। উদ্ভিদের মধ্যেও ক্লাসিফিকেশন রয়েছে। চলো আমরা সেটা একটু জানি। কেমন ভাইয়া? আমরা এই 5টি রাজ্য সম্পর্কে খুবই বিস্তারিত জানতেছি। কেমন? হ্যাঁ, আশা করি তোমরা যে কোনো ইয়া থেকে আসো, তোমরা এই জিনিসগুলো পারবা। বইটা একটু পড়বা। ভাইয়া হচ্ছে বেসিক থেকে পড়াই, বেসিকে গুরুত্ব দেই। আমরা পরীক্ষা অবশ্যই ভালো করব। আমাদেরকে আগে জানতে হবে, জানাটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। ভাইয়া আগে শিখবো আমরা, হ্যাঁ। প্লান্টিং, উদ্ভিদ, এই যে আমরা ক্লাসিফিকেশন আছে, তোমরা কি জানবে না? চলো আমরা একসাথে জানি। প্লান্টি এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। তার আগে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি বোঝাই, তোমরা একটু খেয়াল করো। ভাইয়া হচ্ছে সবসময় বেসিক পড়াই, কেমন? ভাইয়ার ক্লাসে তোমরা পড়াগুলো আসলে বুঝবা। ধরো একটা গাছের কথা যদি বলি, কেমন? আমাদের গাছ তো অনেক বড় বড় গাছ রয়েছে। ড্রয়িং একটু খুবই বাজে হচ্ছে, কেমন? আমার আসলে মন ভালো তো, এই জন্য ড্রয়িং একটু খারাপ হয়, মনের দিকে বেশি ফোকাস করি, ড্রয়িং এর দিকে নয়। তো এখন দেখো এই গাছ, যে বড় বিল্ডিং এর কথা যদি বলি, একটা একটা বিল্ডিং আঁকি, খুব সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, হ্যাঁ। দেখো এই যে বিল্ডিং এর কথা যদি বলি, ভাইয়া এটা যদি 10 তলা বিল্ডিং হয়, কেমন? কয়তলা বিল্ডিং? ও, এটা কি 10 তলা হলো? যাক, যত তলা হচ্ছে,
এই বিল্ডিং এ যদি আমি উপরে একেবারে উপরে যদি কি পানি তুলতে চাই, ভাইয়া কি করতে হবে? নলি একটা নিয়ে যদি তুলি তাহলে কি হবে? 10 তলায় উঠবে? উঠবে না। তাও তো নলি লাগতেছে, প্রেসার দেওয়া লাগতেছে। উইদাউট প্রেসার ইজ ইট পসিবল? নো। সো এখন এই 10টা আমার উপরে যদি পানি তুলতে চাই, আমার কিন্তু কি লাগবে? আমার কিন্তু মোটর লাগবে, আমার পাইপ লাগবে, রিজার্ভার লাগবে, কত কিছু লাগতেছে। কিন্তু এই এর চেয়ে বড় বড় কি আছে? গাছ আছে। পৃথিবীর সবচেয়ে বড় গাছ ক্যালিফোর্নিয়াতে, প্রায় 116 মিটারের মতো লম্বা। এত লম্বা, প্রায় 30 তলা বিল্ডিং এর সমান হবে। তো তুমি চিন্তা করো, দেখো এত উঁচু গাছ, গাছের এই যে পাতায় পানি লাগে, এই পানিটা কেমনে ওঠে আমাকে বলো তো? ভাই এখানে কোনো এখানে কোনো মেশিন আছে? কোনো পাইপিং সিস্টেম আছে? হ্যাঁ, পাইপিং সিস্টেম আছে। এই যে পানিগুলোকে উঠতে হয়, পানিগুলো তোলার জন্য এখানেও একটা পাইপিং সিস্টেম, এটাকে বলা হয় পানি সংবহন তন্ত্র। পানিকে সংবহন, বহন করা, ভাইয়া কি করা? বহন করা। তার মানে পানি সংবহন তন্ত্র একটা সিস্টেম আছে, যে তন্ত্রের মাধ্যমে, যে পাইপিং সিস্টেমের মাধ্যমে পানিগুলোকে একেবারে উপরে তোলা যায়। কিন্তু ভাইয়া তুমি আমাকে বলো, যেগুলা একেবারে দেওয়ালের সাথে লাগা থাকে, মশবর্গীয় উদ্ভিদ তোমরা দেখেছো, একেবারে দেওয়ালের সাথে সবুজ সবুজ উদ্ভিদ, এদের কি ভাইয়া এত উপরে পানি তোলা লাগে? ওদের কি ওই পানি সংবহন তন্ত্র লাগবে? কমন সেন্স বলো না, ওদের কি বড় পাতা আছে? লাগবে না তো। তাহলে আমরা দেখো উদ্ভিদকে ভাগ করতে পারি, যে কিছু কিছু উদ্ভিদে পানি সংবহন তন্ত্র লাগে, অর্থাৎ উপরে পানি তুলতে হয়। ভাই আমরা বেসিক থেকে জানবো। আর কিছু কিছু উদ্ভিদ আছে যাদের পানি সংবহন তন্ত্র লাগে না। কেন লাগবে ভাইয়া? এদের ডাল নাই, পাতা নাই, কিছু নাই, পানিগুলোকে অ্যাবজর্ব করে নিলে হয়ে যাচ্ছে। তার মানে ভাইয়া কি বলতো, আমরা উদ্ভিদকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পানি সংবহন তন্ত্র, আরটা হচ্ছে সম্বহন তন্ত্র আছে এরকম, আরটা পানি সংবহন তন্ত্র নাই, আছে এবং নাই, এরকম দুইটা ভাগ। তাহলে আমরা চলো প্লান্টই বা উদ্ভিদকে আমরা দুই ভাগে ভাগ করি। ভাইয়া দেখছো আমরা বেসিক থেকে আমরা মিশতে যাও, ক্লাসটা একটু বড় হচ্ছে, কিন্তু আশা করি তোমরা এটাকে এনজয় করবা। কেমন? আমাকে বলবো অবশ্যই ক্লাসটা কেমন হচ্ছে, ভাইয়া কি কি ইমপ্রুভমেন্ট করতে পারি তোমাদের। হ্যাঁ, তাহলে এখন দেখো এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে। একটা হচ্ছে ভাইয়া কি জানো, একটা হচ্ছে ব্রায়োপাইটা। ভাইয়া ব্রায়োপাইটা মানে তো বুঝি নাই, তোমরা বুঝবা না, আমি বুঝাই দিব ভাইয়া, আমি আছি না, তোমাদের রবিল ভাইয়া আছে না। ব্রায়োফাইটা কি ফাইটা বলো তো? ব্রায়োফাইটা। আরটা হচ্ছে কি জানো, ট্রাকিওফাইটা। এটা কেন ট্রাকিওফাইটা হচ্ছে শোনো, ফুল বায়োলজিটা পড়লে ভালো। ট্রাকিওফাইটা, ট্রাকিওফাইটা ভাইয়া। ব্রায়োফাইটা মানে হচ্ছে এদের এটা হচ্ছে পানি সংবহন তন্ত্র বিহীন, ওদের তো পানি সংবহন তন্ত্র লাগে না, পানি সংবহন তন্ত্র বিহীন মানে নাই, এদের পানি সংবহন তন্ত্র বিহীন, ওদের পানি সংবহন লাগে না। সিম্পল ভাইয়া। কেন? কেন লাগে না? কারণ এরা এত বড় উদ্ভিদ নয়, ছোট একদম, মাটির সাথে লাগানো, তাই ওদের পানি তোলার মতো সিস্টেম লাগে না, তাই নাই। এরপর দেখো ভাইয়া, এই এটা একটু আমরা দেখবো। ট্রাকিওপাইটা হচ্ছে এদের পানি সংবহন তন্ত্র আছে, এরা বড় বড় উদ্ভিদ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তুমি গাছ, আমি গাছ, এগুলো আর কি। এদের কি আছে বলতো ভাইয়া? পানি সংবহন তন্ত্র আছে, পানি সংবহন তন্ত্র আছে, পানি সংবহন তন্ত্র আছে ট্রাকিওপাইটা ভাইয়া। এখন এই ব্রায়োপাইটা, এটাকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি, ওদের কি যেটা, এটাকে বলা হয় মশবর্গীয় উদ্ভিদ। ভাইয়া কি বলছি বলতো? মশবর্গীয় উদ্ভিদ, এদেরকে বলা হয় মশবর্গীয় উদ্ভিদ। মশবর্গীয়, মশবর্গীয়। মস্কারা ভাইয়া, মস্কারা আমি একটু দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে ভাইয়া, আমি মশবর্গীয় উদ্ভিদ দেখাচ্ছি। তাহলে ব্রায়োফাইটা এটা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ, তো দেওয়ালে তুমি দেখবা সবুজ সবুজ ছোট ছোট কতগুলো উদ্ভিদ দেখা যায়, যেগুলা ওদের কোনো পাতা নাই, কোনো ঢাল নাই, কিছু নাই, এদেরকে মশবর্গীয় উদ্ভিদ বলা হয়। এদের কোনো পানি সংবহন তন্ত্র লাগবে না, কমন সেন্স ভাই, এত ছোট এত বড় উদ্ভিদ নয়। এরপর দেখো ট্রাকিওপাইডা। ট্রাকিওপাইডা ভাইয়া এখানে তিনটা ভাগ রয়েছে, সেগুলা কি কি দেখো একটু করে। তোমরা ভাইয়া ক্লাসটা করো, একটা ক্লাস এই 5টা রাজ্য আমরা খুবই বিস্তারিত ভাবে জানতেছি। তো ভাইয়া এখানে কারা কারা রয়েছে? এখানে রয়েছে হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ। এরপর হচ্ছে তোমার নগ্নবীজি, নগ্নবীজি উদ্ভিদ। কেমন?
নগ্নবীজি উদ্ভিদ এবং হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। আবৃতবীজি উদ্ভিদ এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় ভাইয়া। এই সেটা হচ্ছে কি জানো, একটা হচ্ছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী এরকম আর কি। তো এখন ভাইয়া দেখো ট্রাকিওফাইটা অর্থাৎ পানি সংবহন তন্ত্র আছে এরকম, এটা হচ্ছে ফানবর্গীয়, নগ্নবীজি এবং আবৃতবীজি। এখন আমরা এই চারটে মশবর্গীয় জিনিসটা একটু খেয়াল করবো আমরা। এই তিনটাতে আমাদের পানি সংবহন তন্ত্র আছে, পানি উঠতে হবে। নগ্নবীজি অর্থাৎ ওদের বীজগুলো হচ্ছে আবৃত নয়, উলঙ্গ, ন্যাগেট। আবৃতবীজি এরা হচ্ছে কি বলতো, এরা হচ্ছে আবৃত বীজ, যেমন আম, ওদের বীজটা কিন্তু আবৃত। আমাদের অধিকাংশ আমরা আবৃতবীজি উদ্ভিদগুলো দেখি কেমন। এরপরে দেখো যেমন আম গাছ, জাম গাছ এগুলো আবৃতবীজি। সাইকাস নগ্নবীজি উদ্ভিদ। এরপরে হচ্ছে ফার্নবর্গীয়, আমাদের আশেপাশে আমরা ফার্নবর্গীয় এবং মশবর্গীয় এই জিনিসটা একটু দেখে আমি একটু তোমাদেরকে ডাটা কানেকশন করি। 1:19 বাজে ভাইয়া, তোমাদের জন্য কত কষ্ট করতেছি। ভাইয়ার ক্লাস ভালো লাগলে তোমরা, ভাইয়ার ক্লাস ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা যে কেমন লেগেছে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে একটু বলবা কেমন। আমরা একটু মশবর্গীয় উদ্ভিদগুলো দেখবো ভাইয়া। মশবর্গীয়, মশবর্গীয় উদ্ভিদ খেয়ে মশবর্গীয় দেখো ভাইয়া, মশবর্গীয় উদ্ভিদগুলো একটু খেয়াল করো। এই দেখতে পাচ্ছ তোমরা, এই যেগুলো দেখছো কিন্তু তোমরা, এরা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দেখেছো এগুলা, ওয়ালা দেখেছো এই মশবর্গীয় উদ্ভিদগুলা তোমরা দেখেছো অনেক অনেক জায়গায়। এই দেখো ভাইয়া, এগুলো হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ, এগুলো মশবর্গীয় উদ্ভিদ। তুমি ভাইয়া বলো তো, এখানে কিন্তু ঢাল পাতা উন্নত পাতা আছে? তুমি কিন্তু পানি সম্বন্ধ ধরা লাগবে, পানি ওটা লাগবে অনেক উপরে, এই সিস্টেম পাইপিং সিস্টেম লাগবে, লাগবে না তো? তো এদেরকে ব্রায়োফাইটা বলা হয়। কি বলা হয় ভাইয়া বলো? ব্রায়োফাইটা। এই যে ব্রায়োফাইটা লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা, ব্রায়োফাইটা বলা হয়। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই ফার্নবর্গীয় উদ্ভিদ। একটু দেখো, এই যে এটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। ভাই দেখো তোমরা এটা দেখছো অনেকবার, এই ফার্নবর্গীয় উদ্ভিদ দেখেছো, এই দেখো এটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। দেখতে পাচ্ছ এদের কোনো ঢাল নাই, জিনিস খেয়াল করে দেখো, এদের কোনো ঢাল নাই আসলে ভাবে। এরা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, একটা কাণ্ড থাকে মাত্র, এই হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। দেখতে পাচ্ছ এদের কিন্তু পানি সম্বহনতন্ত্র আছে, পানি সম্বহনতন্ত্র আছে। এই দেখো এগুলো হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, এরা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। তো ভাইয়া ঠিক আছে, তোমাদেরকে যেটা বলতেছি আমি, তো আমরা ফার্নবর্গীয় বুঝছি, অর্থাৎ আমরা প্লান্টটিকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ব্রায়োফাইটা, ট্রাকিওফাইটা, এই হচ্ছে সেটআপ, এই হচ্ছে বিষয়। চলো আমরা নেক্সট জিনিসটা একটু জানি, সেটা হচ্ছে এনিমেলিয়া, দ্য লাস্ট ওয়ান। এই 5টা রাজ্য আমরা অনেক কিছুই দেখলাম, এখন আমরা এনিমেলিয়া সম্পর্কে জানবো ভাইয়া। কি সম্পর্কে জানবো? এনিমেলিয়া সম্পর্কে জানবো। দেখো এনিমেলিয়া, অ্যানিমাল কিংডম, আমরা তোমরা অ্যানিমাল কিংডমের সদস্য, ওকে? অ্যানিমাল কিংডম, অ্যানিমেলিয়া। এখন ভাইয়া অ্যানিমাল কিংডমে তুমি তো বুঝতেই পারতেছো এখানে কি কি থাকতে পারে, চলো আমরা সেগুলো একটু দেখি। আমাদের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যেগুলো আর কোন রাজ্যের সাথে মিলে না, তার মধ্যে মানুষের বৈশিষ্ট্য আরো বেশি। এদের উন্নত টিস্যু আছে, আমাদের উদ্ভিদেরও আছে, তাহলে আমরা বলতে পারি এখানে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। উন্নত টিস্যু তন্ত্র কি বলতো বিদ্যমান রয়েছে। এরপর হচ্ছে আমরা হেটারোট্রপিক। ভাইয়া হেটারোট্রপিক এটা বুঝি নাই, অর্থাৎ আমরা পরভুজি। আমরা কি আমরা কি সবুজি? আমরা আমরা কি নিজেরা খাবার তৈরি করে নিজেরা খাই না, আমরা পরভুজি। আমরা খাবারের জন্য আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, কারণ আমাদের কোষে কি নাই, প্লাস্টিক নাই। অর্থাৎ অ্যানিমাল কিংডমে যারা রয়েছে এরা হচ্ছে পরভুজি হয়, হেটারোট্রপিক জীব, অর্থাৎ এরা হচ্ছে পরভুজি, আরেকজনের জিনিস খেয়ে বেঁচে থাকে।
আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, সেই ক্ষেত্রে আমরা পর বুঝি। এরপরে ভাইয়া আরো কিছু বৈশিষ্ট্য তুমি দেখবা আমাদের কোশ্চেন সুগঠিত নিউক্লিয়াস থাকে, এগুলো বলতে পারবা, সমস্যা নাই। এরপরে যে জিনিসটা তুমি বলতে পারবা সেটা হচ্ছে আমরা কিন্তু ভ্রূণ ধারণ করি, ভ্রূণ ধারণ করে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? কারণ আমরা কিন্তু ভ্রূণ ধারণ করি, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি আর কোথায় এই জিনিসটা দেখবা না, এনিম্যাল কিংডমে এই জিনিসটা আছে, ভেরি স্পেশাল থিংস। কেমন? এরপর হচ্ছে চলন, এটা তো আছেই, আমরা দৌড়াদৌড়ি লাফালাফি এই জিনিসগুলা করি। খাদ্য গলদকরণ করি। খাদ্য কি করি বলতো ভাইয়া? খাদ্য আমরা গলদকরণ করি। খাদ্য কি করি বলতো ভাইয়া? গলদকরণ করি। আমরা খাদ্য খাই। আমরা এরপর হচ্ছে আমাদের উন্নত পরিপাকতন্ত্র রয়েছে। উন্নত কি রয়েছে ভাইয়া বলতো? পরিপাকতন্ত্র রয়েছে। এরপর হচ্ছে স্ত্রী এবং পুরুষের মিলনের মাধ্যমে নতুন একটা অফস্প্রিং আছে, এগুলো আমরা সবাই জানি। আমরাও অ্যানাইসো গ্যামাসের মধ্যে পড়ি, আমাদের ভিন্ন ভিন্ন গ্যামেট মিলিত হয়ে নতুন একটা অফস্প্রিং আসে। কেমন? তাহলে সেই হিসাবে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কি, যে এই হচ্ছে আমাদের এনিম্যাল কিংডমের যে বৈশিষ্ট্য সেইগুলো। ভাইয়া তোমাদের এই পাঁচটি রাজ্য বিস্তারিত পড়িয়েছি আমি, দেখো আমি মুখস্থ পড়িয়েছি বিস্তারিত, তোমাদেরকে স্লাইড থেকে দেখে দেখে পড়ালাম না। তো আশা করি তোমাদের এই জিনিসগুলো একটু মাথায় থাকবে। কেমন ভাইয়া? তাহলে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে এরপর ক্লাসে বাকি জিনিসগুলো কভার করব এবং সেখানে আমি সিকিউ কভার করার চেষ্টা করব। তোমরা বইটা খুলবা ভাইয়া, সবগুলো একটু পড়বা, নিজেরা বই পড়বা, বুঝে পড়বা। কোনো ওয়ার্ডের সমস্যা হলে ভাইয়াকে বলবা, ভাইয়া প্রয়োজন তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সাপোর্ট করবো ফ্রিতে, ফুল কোর্স। তো ভাইয়া এইটুকু হচ্ছে আমাদের 5টি রাজ্য সম্পর্কে আলোচনা আজকে এইটুকু। ভাইয়ার জন্য একটু দোয়া করবা, তোমরা ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবা, লাইক কমেন্ট অবশ্যই করবা। কেমন? যাতে আমরা বায়োলজি আমরা ফুল কোর্স কভার করবো। কেমন? তাহলে একটা কোয়েশ্চন তোমাদেরকে করে শেষ করে দিচ্ছি। তো ভাইয়া আর কি গনিয়ম কি বলো তো ভাইয়া? আর কি গনিয়ম কি? আর কি গনিয়ম বলো? এটা হচ্ছে প্লান্টে উদ্ভিদের কি বলতো? স্ত্রী জননাঙ্ক। ভেরি গুড, যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ, যারা পারো নাই তারা একটু ক্লাসে দেখবা ভালো করে। এই হচ্ছে বিষয়। তাহলে ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।